যা বলার সরাসরি বলো। স্যার, ভিতরের আসামিটা খালি আত্মহত্যা করতে চায়। অর্ডার অনুযায়ী আমরা ওর হাত, হ্যান্ডকাফ আর পা শিকল দিয়ে বেঁধে দিয়েছি, যাতে আত্মহত্যা করার চেষ্টা না করতে পারে। বুঝেছি, লক খুলো তুমি। স্যার, আপনার সেফটির কথা ভেবেই বলেছিলাম। দুর্জয় এবার কিছুটা রেগে বলে, আমার সেফটি সম্পর্কে আমি যথেষ্ট কনসার্ন। তোমাকে যা বলা হচ্ছে চুপচাপ তা করো। নিরাপত্তা কর্মীটা এবার নীরবে সেলের দরজাটা খুলে দেয়। দুর্জয় স্বাভাবিক পায়ে প্রবেশ করতেই দেখতে পায় মেঝেতে বসে থাকা মানুষটাকে। দুহাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো, পা দুটো শিকল দ্বারা বাঁধা। দুর্জয় যদি জানা থাকতো যে প্রেগনেন্সির সময় বাণীকে কিভাবে বেঁধে রাখা হতো, তাহলে ওর ক্ষিপ্ত মন এই মুহূর্তে এই দৃশ্যটা দেখে খুব শান্তি অনুভব করত। কারো অস্তিত্ব অনুভব করতেই হিরণ চোখ তুলে তাকায়। দু চোখ লাল রক্তবর্ণের ধারণ করেছে তার। নির্ঘুম রাত কাটানোর জন্য নাকি কে জানে। হিরণের মুখটা দেখতেই দুর্জয়ের গতরাতের কথা মনে পড়ে যায়। বাণীর সেই ভীত দৃষ্টি, বীভৎস চিৎকার, সঙ্গে সঙ্গে দুর্জয়ের মনে সুপ্ত ইচ্ছে জাগে শক্ত রডের আঘাতে ক্রিমিনালটার শরীরের সবগুলো হাড় গুঁড়ো গুঁড়ো করে দিতে। হিরণকে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে। সে আনমনে প্রশ্ন করে, ওই আগুনের উত্তাপতে ওদের খুব কষ্ট হয়েছিল, তাই না? দুর্জয় জবাব দেয় না। সে নীরবে নিজের শার্টের হাতা গোটাতে থাকে। হিরণ তখন একের পর এক প্রশ্ন করে বিলাপ পাড়তে ব্যস্ত। আচ্ছা, কেউ ওদের বাঁচালো না কেন? আশেপাশে কোনো মানুষ ছিল না? পৃথিবীর এতগুলো মানুষের মাঝে একটা মানুষের কানেও ওদের আর্তনাদ পৌঁছালো না? দুর্জয় একটাও প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। ক্রিমিনালদের সঙ্গে সে মুখ কম হাত চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে গলা হাঁকিয়ে বাহিরের নিরাপত্তা কর্মীকে ডাকে। উক্ত কর্মী ভেতরে উকি দিতেই শীতল গলায় অর্ডার শুধায়, দরজাটা লক করে বাইরে দাঁড়িয়ে থাকো। ভেতর থেকে যতই আওয়াজ আসুক না কেন, কেউ যেন প্রবেশ না করে। আই রিপিট, কেউ না। নিরাপত্তা কর্মীটা আদেশটা মাথা পেতে নিয়ে বেরিয়ে যায়। দুর্জয় এগিয়ে যায় ধীর পায়ে। মনের ক্ষোভ মেটাতে আলাদা কোনো সরঞ্জামের প্রয়োজন নেই তার। তার দানবীয় শক্তির হাত এবং পা দুটোই যথেষ্ট। হিরণের উদ্ভ্রান্তের ন্যায় কথা থেমে যায় প্রচণ্ড শব্দে বাম গালে প্রথম চটটা পড়তে। কানটা যেন তবদা লেগে গেল। চোখের সামনে সবটা ঝাপসা দেখতে শুরু করে সে দুপুরে আকাশে উত্তপ্ত সূর্য না থাকলেও সেলটার ভেতর থেকে উত্তপ্ত চিৎকারের আওয়াজ ভেসে এসেছে, যে চিৎকারে যে কারো শরীরে কাটা দিয়ে যাবে। বিশাল অ্যাপার্টমেন্টটার গ্যারেজে এসে থামলো গাড়ি। সন্ধ্যা তখন নেমেছে কেবল। জেসি ধীর গতিতে বের হয় গাড়ি থেকে। তার পিছু পিছু চারু আকাশও নামে। যদিও জেসির মারই আজ তার সঙ্গে হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর যাননি। চারুই গিয়েছে, সঙ্গে আকাশকেও নিয়ে গিয়েছিল। কারণ চারুর ধারণা তার ছেলেটা পুষ্টিহীনতায় ভুগছে। সারাদিন এই দুজনকে নিয়ে বিভিন্ন টেস্টের জন্য হসপিটাল জুড়ে দৌড়াতে দৌড়াতে সন্ধ্যা হয়ে গিয়েছে। লিফটে উঠে দাঁড়াতেই চারু আপন মনে বলতে থাকে, এক্ষুনি বাসায় গিয়ে আমি 6টা ডিম সিদ্ধ বসাবো। দুইজন চুপচাপ মুখ বন্ধ করে তা খাবে। সামান্য নাক ছিটকালে আমি আজকে আব্বুর কাছে বিচার দিব। সারাদিন খাবার নিয়ে প্যাংসামি দুজনের। ডিম দুধ না খেয়ে শরীরের এই অবস্থা করেছো তোমরা। চারুর কথা শুনে আকাশ চোখ মুখ থমথমে করে আর চোখে নিজের ছোট ফুপ্পির দিকে তাকায়। জেসিও তখন বিরক্তি নিয়ে লিফটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার সুন্দর শিক্ষিত ভাবিটা বিয়ের পর টিপিক্যাল বাঙালি মায়েদের মতো হয়ে গিয়েছে। সমস্যা যাই হোক না কেন, তার আলটিমেট সলিউশন হচ্ছে ডিম সিদ্ধ, গরম দুধ, ভাত বাড়িয়ে খাওয়া ইত্যাদি। লিফট এসে পৌঁছায় নির্দিষ্ট ফ্লোরে। কলিং বেল বাজিয়ে জুতা খুলতে ব্যস্ত হয়ে পড়ে তিনজন। জেসির মা আফসানা বেগম হাসি হাসি মুখ করে দরজা খোলে। চারু দরজা থেকেই নালিশ শুরু করে, আপনার মেয়ে আর নাতনিকে ভাত খাইয়ে দিব আজকে থেকে আম্মু। ওদের কোনো নাখরা আমি আর সহ্য করব না দুজনের। বাকি কথাটা অসম্পূর্ণ রয়ে যায় চারুর। লিভিং রুমে বসে থাকা প্রত্যেকে দেখতেই মুখটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জেসি তখন পেছন পেছন প্রবেশ করতে করতে বলে, থামলে কেন ভাবি? আরো বলো, শুনতে ভালো লাগছিল। বাড়ির ভেতর পা রাখতে জেসির মুখটাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। প্রত্যেক তখন ফালুদার বাটি হাতে বসে। আকাশ তাকে দেখতেই উড়ে গিয়ে বলে, হ্যালো আঙ্কেল। হাই। চারু আর জেসি কথা না বাড়িয়ে চুপচাপ ঘরে প্রবেশ করে। আফসানা বেগম তখন বলে ওঠে, সেই বিকেল থেকে বসে আছে ও। তোমাদের কল করতে চেয়েছিলাম, মানা করে বললো একদম ডাক্তার দেখিয়ে আস্তে ধীরে আসুক। জেসি শুকনো মুখে হ্যালো বলে নিজের রুমে চলে যায়। চারু প্রত্যেক শারীরিক অবস্থার কথা জেনে নিয়ে আকাশকে সহ রুমে চলে যায় হাত মুখ ধুয়ে আসতে। আফসানা বেগম তখন নাস্তা নিয়ে হট্টগোল কাণ্ড বাঁধিয়ে বসেছেন। প্রত্যেক আচমকা সাহস করে নমনীয় স্বরে বলে, আন্টি কিছু মনে না করলে জেসির সাথে একটু কথা ছিল আমার, বলা যাবে কি?
আফসানা বেগম সঙ্গে সঙ্গে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ডেকে দিচ্ছি, তুমি বসো। আফসানা বেগম তড়িঘড়ি করে জেসির রুমের দিকে এগিয়ে যায়। জেসি তখন জামা কাপড় বদলে সবে বসেছে। আফসানা বেগম এসে শুধায়, প্রত্যেও নাকি তোমার সাথে কথা বলবে, গিয়ে দেখো কি বলে। খুব জরুরি কিছু হয়তো। আমিও তো ভাবছিলাম যে এই অবস্থায় ছেলেটা চট্টগ্রাম এসে পড়লো কেন। জেসি একটা দীর্ঘশ্বাস ফেলে স্কার্ফ গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়। ধীরে সুস্থে হেঁটে গিয়ে প্রত্যয়ের সামনে বসে বলে, তোমার নামে উল্টাপাল্টা কিছু বলি কি না তা পর্যবেক্ষণ করতে এসেছো? এত অবিশ্বাস? হুম, তোমাকে পর্যবেক্ষণ করতে এসেছি। আমাকে মানে? সোজা সাপটা প্রশ্ন করব, উত্তরটাও সোজা সাপটা চাই। ইউ লাইক মি? বিয়েতে মত আছে তোমার? মত না থাকলে বলে দাও, এক্ষুনি চলে যাব। আর মত থাকলে জানাও, এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করে যাব। আচানক কথায় জেসি হতবাক হয়। বুদ্ধিহীনের ন্যায় বসে রয়। বলার মতো কোনো কথা খুঁজে পায় না সে। প্রত্যয় মাথায় আঘাত পেয়েছে তা জেসির অজানা নয়, কিন্তু মাথায় আঘাত পেলে সেটার প্রভাব এতদিন পর দেখা যাচ্ছে কেন? প্রত্যয় ফের বলে, দ্রুত উত্তর দাও। জেসি চট করে উঠে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। প্রত্যয় হতভম্ব হয়ে বসে রয়। গুগলের মতে তো এই মেয়েটা তাকে পছন্দ করে, তাহলে এভাবে উঠে চলে গেল কেন? এভাবে উঠে চলে যাওয়াকে কি প্রত্যয় রিজেকশন ধরে নেবে? আর কিছু ভাবার পূর্বেই প্রত্যয়ের ফোনে নোটিফিকেশনের শব্দ বেজে ওঠে। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই দেখে সেখানে লেখা, ভেবে দেখলাম তুমি এতটাও খারাপ না। সারা জীবন সহ্য করার মতো বিরক্তিকর তুমি, তাই তোমার ওপর দয়া করে মতটা দিয়েই দিলাম। প্রত্যয় চোখ মুখ কুচকে বসে রয়। একটা মত দিতে গিয়েও এই মেয়ে এমন অভিনয় করছে যেন সে প্রত্যেকে দয়া করে বিয়েতে রাজি হয়েছে, অথচ মনে মনে ঠিকই পছন্দ করে। মানে সাপ মারবে কিন্তু লাঠি ভাঙতে রাজি নয়। সম্ভাব্য হামলা তদন্তের জন্য 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর 3টি দল লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে। তাছাড়া দেশের 8টি বিভাগে চলছে কড়া নজরদারি এবং টহল। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সেই তদন্তে বিভিন্ন অপরাধী ধরা পড়লেও আতঙ্কবাদীদের আস্তানাটা এখনও ধরা পড়ছে না। কোনো ভালো মানুষের মুখোশের আড়ালে এরা লুকিয়েছে তা সকলের অজানা। সকলের মনে প্রাণে কেবল একটাই দোয়া, যেন খুব বড় কোনো অঘটন থেকে মহান আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সবেমাত্র মেজর শাহরিয়ার দুর্জয়ের আওতায় একটা সার্চ অপারেশন সম্পাদন করে বের হলো 6 লেফটেন্যান্ট সহ গোটা একটা টিম। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কিছু পলাতক আতঙ্কবাদীকে। আপাতত এদের সেনাবাহিনীর খাস রিমান্ডে নেওয়া বাকি। সেখানে এদের থেরাপি দিয়ে পেট থেকে যথাসম্ভব তথ্য বের করা হবে। সেনাবাহিনীর গাড়িটার পেছনে মুখোমুখি উঠে বসে 6 জন লেফটেন্যান্ট। সামনে ড্রাইভারের পাশের প্যাসেঞ্জার সিটটায় বসে আছে মেজর শাহরিয়ার দুর্জয়। তীক্ষ্ণ দৃষ্টি তার জানালার বাহিরে নিবদ্ধ। মনে চলছে গভীর চিন্তা। আজ একটা সপ্তাহ ধরে তীব্র ব্যস্ততায় তার সময় কাটছে। যতক্ষণে সে সামান্য ফ্রি হয় ততক্ষণে বাণীর স্কুল ছুটি হয়ে যায়। দেখা পাওয়া দুষ্কর। বাণীর কথা ভেবে দুর্জয় নিজেও সামনে যাচ্ছে না আপাতত। এটা সত্য যে সে বাণীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে তা নিয়ে সে মোটেও তার উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছে না। মেয়েটা যত কিছু সময় নিক, দুর্জয় তো আছেই অপেক্ষা করার জন্য। আচমকা ফোনটা শব্দ করে বেজে উঠতে দুর্জয় ধ্যান ভাঙে। সে ফোনটা বের করতেই দেখে স্ক্রিনে মাসুদের নাম্বার। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে কানে ধরে সে। অপর পাশ থেকে মাসুদ ব্যস্ত গলায় শুধায়, স্যার, ম্যাডাম মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছে। আমি ওনাকে সামনের সিটি হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু বাচ্চাটা বহি আমাকে ভরসা করতে পারছে না, কান্নাকাটি করছে। কি করব? দুর্জয় বিচলিত না হয়ে বরং মাথা ঠান্ডা রেখে বলে, আমি আসছি, ফোনটা বন্নিকে দাও। বন্নির নাম শুনতেই পিছনে বসে থাকা 5 লেফটেন্যান্ট বিস্ময় নিয়ে একে অপরের মুখে চাওয়াচাই করে। সাহেব ব্যতিক্রম, সে অবাক হয় না, বরং তাকে দেখে মনে হচ্ছে যেন হওয়ারই ছিল। ফোনটা বন্নির কাছে দিতেই অপর পাশ থেকে ফোপানোর শব্দ শুনতে পায় দুর্জয়। সে কণ্ঠে অপ্রতিরোধ স্নেহ মিশিয়ে বলে, কান্না করবেন না, আমি আসছি তো। একটু শান্ত হয়ে আঙ্কেলটার কাছে থাকুন। উনি অপরিচিত নয়, মেজরের বন্ধু। বন্নিকে কিছুটা শান্ত করে ফোনটা রাখে দুর্জয়। পাশে বসে ড্রাইভ করতে ব্যস্ত সৈন্যকে বলে, গাড়ি ওসমানী সিটি হসপিটালের দিকে নিয়ে চলুন। আদেশটুকু বোট দিয়ে দুর্জয় পিছু ফিরে লেফটেন্যান্টের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনাদের কারো আপত্তি আছে? সাইফের ঠোঁটের আগায় যেন উত্তর প্রস্তুতি ছিল। সে বিলম্ব না করে বলে, না স্যার, উই আর অল ওকে। দুর্জয় ফের নীরব ভঙ্গিতে সামনে ফিরে বসে। গত 20 ঘন্টা ধরে সে নির্ঘুম রয়েছে। প্রতিক্রিয়া দেখানোর মতো বিন্দুমাত্র বল খুঁজে পাচ্ছে না শরীরে। তার উপর শীতের কারণে শরীর কেমন ঝিম মেরে আছে।
কিন্তু এই বলহীন দেহের মনের ভেতরটা অস্থির হয়ে আছে, যা বাহির থেকে দেখে বোঝার সাধ্যই কারণেই। দুর্জয়রা যখন হসপিটাল এসে পৌঁছায় তখন প্রায় বিকেল। লেফটেন্যান্টটা নিচ থেকে দুর্জয়ের সাথে এসেছে যদি কিছুর প্রয়োজন হয়। করিডোর ধরে দ্রুত পায়ে ইমার্জেন্সি ইউনিটের দিকে এগোনো ইউনিফর্ম পরিহিত যুবকদের দিকে সবাই বারবার ফিরে তাকাচ্ছে, মনে আগ্রহ প্রশ্ন জাগছে। সৈন্যদের গুরুতর কোনো কেস বুঝি? দুর্জয় ইমার্জেন্সি ইউনিটের সামনে আসতেই দেখে একপাশে দেয়ালে হেলান দিয়ে মাসুদ দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশের বেঞ্চিটাতেও মাথা নত করে বসে জুস এবং চিপস খাচ্ছে বন্নি। দুর্জয় এগিয়ে যায়, বন্নির সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভয় পেয়েছিলেন আপনি? বন্নি চোখ তুলে তাকায়। দুর্জয়কে দেখতেই ভরসা খুঁজে পায়। এই লোকটা আশেপাশে থাকলে সে নিজেকে সেফ ফিল করে। মেজর যেহেতু এসে পড়েছে, এখন মাম্মাও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ভাবনাটা মাথায় উকি দিলেও আবার বাণীর মাথা ঘুরে পড়ে যাওয়ার দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে। বন্নি আহ্লাদে কেঁদে উঠে বলে, মাম্মাম অনেক ব্যথা পেয়েছে। দুর্জয় বন্নির ছোট হাত দুটো নিজের মুঠোয় নিয়ে তাতে আলতো করে চুমু খেয়ে আদুরে গলায় বলে, মাম্মা ঠিক হয়ে যাবে। আপনি লাঞ্চ করেছেন? বন্নি মাথা নেড়ে না বলে। দুর্জয় উঠে মাসুদের কাছে এগিয়ে যায়। আদুরের স্বর পাল্টে মুহূর্তেই গম্ভীর স্বরে বলে, শুরু থেকে ডিটেলস বলো এখন। স্যার, ম্যাম স্কুল থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন। ওনাকে দেখে ডিসবর্ড মনে হচ্ছিল।